আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, লেটস হাইলাইটসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা বিখ্যাত নভেলা দ্য মেটামরফোসিস নিয়ে ডিসকাস করব। দ্য মেটামরফোসিস। মেটামরফোসিস শব্দটির অর্থ হচ্ছে ট্রান্সফরমেশন বা রূপান্তর। নভেলাটির প্লটে আমরা দেখতে পাবো যে নভেলাটির প্রোটাগনিস্ট যিনি, তিনি মানুষ থেকে রূপান্তরিত হয়ে একটি ইনসেক্ট বা কীটে পরিণত হয়েছে। অর্থাৎ এই নভেলাটির নাম থেকেই আমরা এটির ঘটনা প্রবাহের মিল খুঁজে পাবো। নভেলাটি রচনা করেছিলেন বিখ্যাত নোভেলিস্ট ফ্রেঞ্চ কাফকা। ফ্রেঞ্চ কাফকা তিনি জন্মগ্রহণ করেছিলেন 1883 সালের 3 জুলাই এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1924 সালের 3 জুন। অর্থাৎ তিনি মাত্র 40 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। ফ্রেঞ্চ কাফকা তিনি ছিলেন মূলত একজন জার্মান নোভেলিস্ট এবং একজন শর্ট স্টোরি রাইটার। বলা হয় যে তিনি বিংশ শতাব্দীতে ইংরেজি সাহিত্যের একজন মেজর ফিগার ছিলেন। তার লিখনীগুলো সাধারণত এক্সিস্টেন্সিয়াল অ্যাংজাইটি, ক্রাইম, অ্যাবসার্ডিটি, রিয়ালিজম সহ অন্যান্য বিষয়াবলীগুলো নিয়ে আলোচনা থাকত। তার কিছু নোটেবল ওয়ার্ক হচ্ছে দ্য মেটামরফোসিস, দ্য ট্রায়াল এবং দ্য ক্যাসল। এছাড়াও আরও অনেকগুলো তার নোটেবল ওয়ার্ক রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই নোভেলাটি সর্বপ্রথম জার্মান ভাষায় অনুদিত হয়েছিল, যখন এটির ভিন্ন আরেকটি নাম ছিল। যখন এই নোভেলাটি সর্বপ্রথম জার্মান ভাষায় অনুদিত হয়েছে তখন এটির নাম ছিল ডাই ভারওয়ান্ডলাং, যেটির বাংলা মিনিং হচ্ছে রূপান্তর। এবং পরবর্তীতে যখন এটিকে ইংরেজিতে অনুদিত করা হয়েছিল তখন এটির নাম দ্য মেটামরফোসিস রাখা হয়েছিল। দ্য মেটামরফোসিস এটি একটি নোভেলা। এখন নোভেলা কাকে বলে? নোভেলা হচ্ছে সাধারণত ওই ধরনের প্রোজ ফিকশন যেগুলোর পূর্ণাঙ্গ লেন্থ একটি পূর্ণাঙ্গ নোভেল থেকে ছোট হয়ে থাকে এবং একটি পূর্ণাঙ্গ শর্ট স্টোরি থেকে বড় হয়ে থাকে, সেগুলোকে নোভেলা বলা হয়। দ্য মেটামরফোসিস এটি একটি শর্ট স্টোরি থেকে বড় এবং একটি পূর্ণাঙ্গ নোভেল থেকে ছোট, যার কারণে এটি একটি নোভেলা। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই নোভেলাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ডিসকাস করব। এই নোভেলাটি হচ্ছে মূলত ফ্রেঞ্চ কাফকার একটি অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। এখানে তিনি তার নিজের আত্মজীবনীমূলক ঘটনা প্রবাহগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। বাস্তবিক জীবনে ফ্রেঞ্চ কাফকা ছিলেন একজন দরিদ্র পরিবারের সন্তান। তিনি অনেক কষ্ট করতেন, অনেক পরিশ্রম করে তাদের ফ্যামিলিকে ভালো রাখতে চাইতেন এবং অনেক চেষ্টাও করতেন। কিন্তু এর পরিবর্তে তাদের ফ্যামিলি মেম্বারগুলো তার সাথে তেমন ভালো আচরণ করতো না, তার সাথে খুবই খারাপ আচরণ করত। বিশেষ করে তার পিতা তার সাথে খুব বেশি কর্তৃত্বমূলক আচরণ করত, যেটি একজন সন্তান হিসেবে তিনি কখনোই ডিজার্ভ করতেন না। এত আনহ্যাপিনেসের মাঝে তিনি মাঝে মধ্যে নিজেকে একটি ইনসেক্ট বা কীট হিসেবে অনুমান করতেন। তিনি এটা ভাবেন যে তাদের ফ্যামিলি মেম্বারগুলো হয়তো তাকে কীটের মতো ব্যবহার করছে, যার কারণে তিনি অনেক বেশি ব্যথিত হয়ে নিজেকে একটি কীট ভেবে এই নোভেলাটি রচনা করার মাধ্যমে তার নিজের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, যার মাধ্যমে তিনি মানুষদেরকেও সচেতন করছেন এবং তার নিজের মনের কথাগুলোও তিনি এখানে এক্সপ্রেস করার চেষ্টা করেছিলেন এই নোভেলাটি রচনা করার মাধ্যমে। ঠিক সেমভাবে এই নোভেলাটির প্লটে আমরা দেখতে পাবো যে নোভেলাটির প্রোটাগনিস্ট যিনি, তিনি অনেক পরিশ্রম করেন তার ফ্যামিলির সুখে থাকার জন্যে। কিন্তু একটা সময় যখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন তখন তার ফ্যামিলির মেম্বারগুলো তার সাথে দুর্ব্যবহার করতে থাকে। ফ্যামিলির মেম্বারগুলোর কাছে তিনি এখন একটি কীট বা পরিবারের একটি বোঝা হিসেবে চিহ্নিত হয়েছেন। মূলত প্লটের এই ঘটনাটির মাধ্যমে ফ্রেঞ্চ কাফকা তার নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে তিনি চিত্রায়িত করার চেষ্টা করেছিলেন। দ্য মেটামরফোসিস নোভেলাটি তিনি সর্বপ্রথম লিখেছিলেন 1912 সালে এবং এটি প্রকাশিত হয়েছে লেখার 3 বছর পর 1915 সালে। এই নোভেলাটির টাইম সেটিং হলো আর্লি 20th সেঞ্চুরি। বিংশ শতাব্দীর প্রথম দিকটা হচ্ছে মূলত এই নোভেলাটির টাইম সেটিং, ইংরেজি সাহিত্যে যেটি ছিল মূলত মডার্নিস্ট মুভমেন্ট। এবং এই নোভেলাটির প্লেস সেটিং হলো একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট যেখানে গ্রেগরস ফ্যামিলি বসবাস করে। অর্থাৎ নোভেলাটির প্লটে যে প্রোটাগনিস্ট রয়েছেন তিনি, তার বোন, তার মা, বাবা যেই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন সেই অ্যাপার্টমেন্টটাই হচ্ছে মূলত এই নোভেলাটির প্লেস সেটিং। পুরো নোভেলের ঘটনা প্রবাহগুলো এই অ্যাপার্টমেন্টেই সংঘটিত হয়েছিল। তো গাইস, এখন আমরা এই নোভেলাটির পারপাস সম্পর্কে ডিসকাস করব। কোন বিশেষ পারপাসে ফ্রেঞ্চ কাফকা এই নোভেলাটি রচনা করেছিলেন? এই নোভেলাটি রচনা করার পেছনে তার বিশেষ কয়েকটি পারপাস রয়েছে। প্রথমত সেটি হলো এই নোভেলাটি রচনা করার মাধ্যমে তিনি তৎকালীন মডার্নিস্ট সোসাইটিতে যে ডিফিকাল্টিজ অফ লিভিংগুলো ছিল সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি প্রত্যক্ষ করেছেন যে তৎকালীন মডার্ন সোসাইটিতে
তৎকালীন অনেক শিক্ষিত বেকার রয়েছে যারা পড়াশোনা শেষ করেছে কিন্তু তাদের কোনো জব নেই। তারা যেই অ্যাপার্টমেন্টে বসবাস করে সেখানে হাই কস্ট অফ লিভিং, অনেক বেশি রেন্ট দিতে হয়, যেটি তাদের ইনকাম নেই। বসবাস করার জন্য মানুষগুলো অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। এই ধরনের সিচুয়েশনগুলোকে তিনি এই নভেলাটি রচনা করার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলেন প্রথমত। এবং দ্বিতীয় পারপাস সেটি হলো এই নভেলাটি রচনা করার মাধ্যমে তিনি আমাদেরকে একটি শিক্ষা দিতে চাচ্ছেন, আর সেটি হলো অ্যাট ফার্স্ট রেসপেক্ট ইউর সেলফ। সর্বপ্রথম নিজেকে রেসপেক্ট করতে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। এবং তিনি এটাও মনে করেন যে যদিও এটি একটি শব্দ মাত্র, তবে এটি সত্য যে একজন মানুষ তার জীবনে সুখী থাকতে হলে সর্বপ্রথম তার নিজেকেই ভালোবাসতে শিখতে হবে। যখন সে নিজেকে ভালোবাসতে শিখবে তখন সে তার ফ্যামিলি, তার সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র সব কিছুই ভালো থাকতে পারবে। কারণ তিনি নিজে প্রত্যক্ষ করেছেন যে তৎকালীন মডার্ন সোসাইটিতে অনেক মানুষ রয়েছে যারা তাদের ফ্যামিলি, তাদের সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রকে ভালো রাখার জন্যে অনেক স্ট্রাগল করে যাচ্ছেন, পক্ষান্তরে তারা নিজেরাই হ্যাপি নন। তারা নিজেদের পরিবারের কাছে দুর্ব্যবহারের শিকার হচ্ছেন এবং একটা সময় এসে যারা তখন ইনকাম করতে অক্ষম হয়ে পড়েন তখন তারা তাদের পরিবার, তাদের সমাজ, রাষ্ট্র সব কিছুর কাছে একটি বোঝায় পরিণত হন। যার কারণে তিনি মনে করেন যে সব কিছুর একটা লিমিট রয়েছে, সব ধরনের সিম্প্যাথির একটা লিমিট রয়েছে। লিমিট ক্রস না করে সর্বপ্রথম নিজেকে ভালোবাসার মাধ্যমে, নিজেকে শ্রদ্ধা ও রেসপেক্ট করার মাধ্যমে পরিবার, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রকে ভালো রাখা যায়। কখনোই নিজেকে সম্মান করতে ভুলে যাওয়া যাবে না। মূলত এই দ্বিতীয় পারপাস থেকে আমরা ফ্রান্জ কাফকার নিজের কিছু আত্মজীবনীমূলক ঘটনাগুলোকে দেখতে পাই, যেখানে তিনি নিজেকে কেয়ার না করে তার ফ্যামিলির সুখের জন্যে সারা জীবন স্ট্রাগল করে গিয়েছেন। একটা সময় তিনি যখন অক্ষম হয়ে পড়েছেন তখন তিনি নিজের কাছে অক্ষম হয়ে পড়েছেন, তার ফ্যামিলির সবার কাছে তিনি বোঝায় পরিণত হয়েছেন। যার কারণে তিনি মনে করেন একটি মানুষ সুখে থাকার জন্য সর্বপ্রথম নিজেকে মূল্যায়ন করতে হবে, নিজেকেই ভালোবাসতে হবে। যে ব্যাপারগুলো তিনি এই নভেলাটি রচনা করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। আর এই দুটি হচ্ছে মূলত এই নভেলাটি রচনার এক্সাক্ট পারপাস। আশা করি বুঝতে পেরেছেন। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই নভেলাটি একটা সময় ব্যান করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল। সেটির কারণ হচ্ছে তৎকালীন যে কমিউনিস্ট সরকার ছিল তারা মনে করত ফ্রান্জ কাফকার এই লিখনীগুলো সেই কমিউনিস্টদের বিরুদ্ধচারণ করে থাকে। যার কারণে তৎকালীন যে কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল তারা ফ্রান্জ কাফকার এই নভেলাটিকে ব্যান করেছিল। এবং বর্তমানেও ইউরোপের চেক রিপাবলিক এবং স্লোভাকিয়াতে ফ্রান্জ কাফকার সকল ধরনের লেখনী নিষিদ্ধ রয়েছে। বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবেন। তো গাইস, এখন আমরা নভেলাটির ক্যারেক্টারসগুলো সম্পর্কে ডিসকাস করব। নভেলাটিতে বেশি ক্যারেক্টার নেই, 4টি মেজর ক্যারেক্টার এবং 4টি মাইনর ক্যারেক্টার রয়েছে। প্রথম এবং প্রধান ক্যারেক্টার তিনি হলেন গ্রেগর সামসা। গ্রেগর সামসা সে হচ্ছে মূলত প্রোটাগনিস্ট অব দ্য নোভেলা। এই নোভেলাটির প্রোটাগনিস্ট তিনি। নোভেলাটির প্লটে আমরা দেখতে পাবো যে তিনি একজন ট্রাভেলিং সেলসম্যান। তিনি একটি সেলসম্যানের জব করে থাকেন। তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য তিনি অনেক বেশি স্ট্রাগল করেন। নোভেলাটির প্লটে আমরা দেখতে পাবো যে তিনি একদিন সকালবেলা মানুষ থেকে একটি কীটে পরিণত হয়েছেন। যখন তিনি অক্ষম হয়ে পড়েছেন তখন তার ফ্যামিলির সবাই তার সাথে দুর্ব্যবহার করে থাকে। তারা সবাই তাকে তাদের ফ্যামিলির বোঝা হিসাবে চিহ্নিত করে। আর এই গ্রেগর সামসার চরিত্রের মাধ্যমেই ফ্রান্জ কাফকা মূলত তার নিজের জীবনের ঘটনাগুলিকে চিত্রায়িত করার চেষ্টা করেছেন। দ্বিতীয় ক্যারেক্টার তিনি হলেন গ্রেট সামসা। গ্রেট সামসা হচ্ছে মূলত গ্রেগর সামসার বোন। সে তার ভাইকে অনেক ভালোবাসে, কিন্তু একটা সময় যখন তার ভাই অসুস্থ হয়ে পড়ার পর আর সুস্থ হচ্ছে না, তখন একটা সময় সে তার ভাইয়ের প্রতি অনেক বেশি বিরক্ত বোধ করে। এর পরবর্তী ক্যারেক্টার দ্য ফাদার। তিনি হচ্ছেন মূলত গ্রেগর সামসার পিতা, যিনি তার পুত্রকে খুব ভালোবাসতেন যখন তার পুত্রের ইনকাম ছিল। কিন্তু যখন তার পুত্র গ্রেগর সামসা অসুস্থ হয়ে পড়েছিল, অর্থাৎ অক্ষম হয়ে পড়েছিল, তখন তিনি তার সন্তানকে আর আগের মতো ভালোবাসেন না এবং তিনি একটা সময় বিরক্ত হয়ে বলেন যদি তার সন্তান মৃত্যুবরণ করে তবে তারা মুক্তি পাবে। এরপর যখন তার সন্তান গ্রেগর সামসা একটা সময় মৃত্যুবরণ করেছে, প্রথমে তিনি ব্যথিত হলেও পরবর্তীতে নিজেকে খুব বেশি মুক্তি পেয়েছে বলে মনে করেন। এর পরবর্তী চতুর্থ ক্যারেক্টার হচ্ছে দ্য মাদার। দ্য মাদার তিনি হচ্ছেন মূলত গ্রেগর সামসার মা, যিনি তার সন্তানকে খুবই ভালোবাসেন। যখন গ্রেগর সামসা তাদের ফ্যামিলির আয় করতেন, ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্ব নিতেন, তখন তার মা তাকে খুব ভালোবাসত এবং তার মা কি করেছে, গ্রেগর সামসাকে না জানিয়ে তার আয়ের টাকাগুলো, পরিবারে যেগুলো খরচ হয়েছে সেগুলোর পর
যেগুলো উদ্বৃত্ত থাকতো সেগুলো জমা করে রাখতো, যেটি তিনি তার নিজের সন্তানকে জানাননি। এটি যখন গ্রেগর জানতে পারে যে তার আয়ের টাকা তার মা জমা করেছে কিন্তু তার মা তাকে কখনো বলেনি, এটা জানার পর গ্রেগর কিছুটা কষ্টও পেয়েছে। এবং একটা সময় আমরা দেখেছি গ্রেগর সামসা যখন মৃত্যুবরণ করেছে তখন তার মাও তিনি মনে করেন তারা অনেক বড় বোঝা থেকে মুক্তি পেয়েছে। পরবর্তীতে তার মা গ্রেগরের কথা ভুলে গিয়ে তার যে কন্যা সন্তান রয়েছে গ্রেট সামসা তার বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। এই চারজনই হচ্ছে মূলত নোভেলাটির মেজর ক্যারেক্টার। এর পরবর্তী মাইনর ক্যারেক্টার হচ্ছে দ্য চারোম্যান। দ্য চারোম্যান তিনি হচ্ছেন মূলত একজন বয়স্ক উইডো, বিধবা মহিলা, যিনি মূলত সামসা ফ্যামিলির ক্লিনিংয়ের কাজ করতেন। এবং এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে দ্য অফিস ম্যানেজার। অফিস ম্যানেজার হচ্ছে মূলত গ্রেগর সামসা যে অফিসে জব করতেন সেই অফিসের ম্যানেজার। গ্রেগর সামসা যখন অসুস্থ হয়ে পড়েছেন, অফিসে যেতে পারছেন না, তখন তার এই অফিস ম্যানেজার তাদের বাড়িতে এসে খোঁজ নিয়েছিল। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে দ্য বর্ডার্স। দ্য বর্ডার্স হচ্ছে মূলত গ্রেগর সামসাদের বাড়িতে যে মানুষগুলো ভাড়া থাকতো তারা। এবং এর পরবর্তী সর্বশেষ মাইনর ক্যারেক্টার হচ্ছে দ্য মেইড। এই মেইড হচ্ছে মূলত গ্রেগর সামসাদের বাড়ির দাসী, অর্থাৎ যিনি চাকরের কাজ করতেন। তো এরা সবাই হচ্ছে মূলত এই নভেলাটির মেজর এবং মাইনর ক্যারেক্টার্স। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা নভেলাটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করব। নভেলাটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থিমস রয়েছে। প্রথম যেটি সেটি হলো ইকোনমিক ইফেক্টস অফ হিউম্যান রিলেশনশিপ। মানুষের সম্পর্কের মাঝে যে ইকোনমিক্যাল প্রায়োরিটি রয়েছে সেই ব্যাপারটি, হোক সেটি পিতামাতার সাথে সম্পর্ক, ফ্যামিলির সাথে সম্পর্ক, আত্মীয় স্বজন কিংবা অন্যান্য মানুষ, যার যত বেশি অর্থ রয়েছে তাকে তত বেশি মূল্যায়ন করা হয়ে থাকে। যেমনটি আমরা বর্তমান সোসাইটিতে দেখতে পাই, যার যত বেশি সম্পদ রয়েছে তাকে তত বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু যখনই তার সম্পদ পুড়িয়ে যায় তখন তাকে সবাই ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেইমভাবে ফ্রান্স কাফকার নিজের সাথে হয়েছে। যখন সে আয়ের একমাত্র মাধ্যম ছিল ফ্যামিলিতে, সবাই তাকে খুব বেশি ভালোবাসত, কেয়ার করত, কিন্তু যখন তিনি অক্ষম হয়ে পড়েছেন তখন তার ফ্যামিলির সবাই তাকে বোঝা মনে করে থাকে। এই যে প্রতিটি মানুষের সাথে মানুষের সম্পর্কের মাঝে এক ধরনের ইকোনমিক্যাল প্রায়োরিটি রয়েছে, সেই ব্যাপারটিকে তিনি এই নভেলাটিতে ক্রিটিসাইজ করার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন, যার কারণে একটি থিম হলো ইকোনমিক ইফেক্টস অফ হিউম্যান রিলেশনশিপ। এর পরবর্তী যে থিম সেটি হলো দ্য অ্যাবসার্ডিটি অফ লাইফ। অ্যাবসার্ডিটি মানে হচ্ছে অর্থহীনতা, অর্থাৎ জীবনের অর্থহীনতা। এই থিমটির মাধ্যমে তিনি মূলত তার নিজের জীবনে ঘটে যাওয়া যেই হতাশার কথাগুলো রয়েছে সেগুলোকে তিনি চিত্রায়িত করার চেষ্টা করেছেন। এবং তৎকালীন মডার্ন সোসাইটিতে মানুষগুলোর মাঝে যেই ডিফিকাল্টিজ অফ লিভিং রয়েছে সেই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। কারণ তিনি দেখতে পেয়েছেন তৎকালীন মডার্ন সোসাইটিতে মানুষগুলো খুব কষ্টে রয়েছে। তারা শিক্ষিত হয়েও তাদের শিক্ষার মূল্যায়ন নেই, তারা কোনো জব পাচ্ছে না। যদিও তারা কোনো অ্যাপার্টমেন্টে থাকে সেটিতে অনেক বেশি ভাড়া দিতে হয়, সব কিছুর মূল্য বেশি, কিন্তু তাদের ইনকাম নেই। এক কথায় তারা জীবনে হ্যাপি নন। তারা মনে করেন যে জীবনের মূল্যটা হচ্ছে মূলত অর্থহীন। নোভেলিস্টের নিজের এবং তৎকালীন মডার্ন সোসাইটিতে স্ট্রাগলিং যেই সোসাইটির মানুষগুলো রয়েছে তাদের হতাশার কথাগুলো থেকেই এই নোভেলটির অন্য আরেকটি গুরুত্বপূর্ণ থিম হলো দ্য অ্যাবসার্ডিটি অফ লাইফ। এর পরবর্তী থিম হলো দ্য লিমিটস অফ সিম্প্যাথি। মানুষদের মাঝে যে মানুষের সিম্প্যাথি থাকে, ভালোবাসা থাকে, সব কিছুর একটা লিমিট থাকে। লিমিট অতিক্রম করলেই মানুষ ধ্বংসের দিকে ধাবিত হয়। যেমনভাবে মূলত ফ্রান্স কাফকার নিজের সাথে হয়েছে। তিনি তার ফ্যামিলিকে অনেক বেশি কেয়ার করতেন, অনেক বেশি ভালোবাসতেন। নিজের ফ্যামিলির ভালোর জন্য নিজের প্রতি কখনো কেয়ার করেননি, যার কারণে নিজের যে ইনকাম ছিল সেটিতে সবগুলোই ফ্যামিলিতে দিয়ে দিয়েছে, যার কারণে ফ্যামিলিতে মূল খরচ যাওয়ার পরেও যে উদ্বৃত্ত থাকতো সেটি তার মা জমা করেছে কিন্তু তাকে জানায়নি। যার কারণে একটা সময় সে যখন অসুস্থ হয়ে পড়েছে, তার নিজের কাছে কোনো অর্থ সম্পদ না থাকার কারণেই তার পিতামাতার কাছে সে বোঝার সম্মুখীন হয়েছে। সে ভাবতে থাকে যে যদি ওই লিমিট সে ক্রস না করত, যদি নিজেকে কিছুটা কেয়ার করতে পারত, অসুস্থ হওয়ার পরেও তার কাছে যদি কোনো অর্থ সম্পদ থাকতো, তাহলে হয়তো সে তার পিতামাতার কাছে পূর্বের ন্যায় ভালোবাসার পাত্র থাকতো। যার কারণে তিনি মনে করেন সব ধরনের সিম্প্যাথির একটা লিমিট থাকে, লিমিট অতিক্রম করা যাবে না। যার কারণে আরেকটি থিম হলো দ্য লিমিট অফ সিম্প্যাথি। এর পরবর্তী থিম হলো পার্সোনাল আইডেন্টিটি, অর্থাৎ নিজের ব্যক্তিগত পরিচয়। এই থিমটির মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে প্রত্যেকটি মানুষের উচিত সব কিছুর
ঊর্ধ্বে সর্বপ্রথম নিজেকে রেসপেক্ট করতে শিখতে হবে, নিজেকে ভালোবাসতে শিখতে হবে। এতে করে নিজের পরিচয় সুদৃঢ় হবে এবং নিজের পরিচয় সুদৃঢ় হওয়ার মাধ্যমে তার ফ্যামিলি, তার সমাজ, রাষ্ট্র সব কিছুই ঠিক থাকবে। তো এই থিমসগুলো ছাড়াও আরও কিছু মাইনর থিমস রয়েছে, যেমন মোরালিটি অ্যান্ড ইথিক্স, মানবিকতা এবং নীতিশাস্ত্র, এবং আরেকটি থিম হচ্ছে অ্যালিয়েনেশন, যার অর্থ হচ্ছে উন্মুক্ততা। তো এ হচ্ছে মূলত দ্য মেটামরফোসিস নোবেলাটির আমাদের ফার্স্ট পার্টের আলোচনা, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার, সেটিংস, পারপাস, থিম সহ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করেছি। আর সেকেন্ড পার্টে আমরা এই নোভেলাটির ক্রিটিক্যাল সামারি, সিম্বল সহ আলোচনা করব। ফার্স্ট পার্টটি যেহেতু দেখেছেন, অবশ্যই সেকেন্ড পার্টটিও দেখে নেবেন। সেকেন্ড পার্টটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ধন্যবাদ।